শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। তারকা কথনের আয়োজন কত শত গল্পে আসলে ভরপুর থাকে আমাদের দুপুরের এই সময়টা। বাইরে যেমন জল করতে থাকে সূর্যের আলো, তেমনি তারকাদের জল আলোয় কিন্তু আমাদের সেট সবসময় মুখরিত। আজকে কথা হবে মিউজিক নিয়ে, আজকে কথা হবে ব্যান্ড নিয়ে। বাংলাদেশ ব্যান্ড সঙ্গীতের জন্য বরাবরই অনবদ্য এবং অনন্য, আপনারা সকলেই জানেন। ফিডব্যাক, মাইলস, শিরোনামহীন এমন অনেক ব্যান্ড রয়েছেন যারা আপনাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে আছে, এবং প্রত্যেকটা ব্যান্ডই আসলে নিজেদের আলাদা একটা নিজস্বতা, নিজেদের একটা মৌলিকতা এবং নিজেদের গল্প বলার ধরন সুরের মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে। আজকে যে ব্যান্ডের সাথে পরিচয় করাবো, তাদের রয়েছে গল্প, তাদের রয়েছে নিজস্ব ভাবনা এবং রয়েছে একটা ভিন্ন পরিচয়। সুর এবং পরিবার যেখানে মিশে গেছে একই সাথে, সেখানে রয়েছে আনন্দের কথা, রয়েছে সংগ্রামের কথা, রয়েছে সুর এবং ভালোবাসার কথা। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন এসএস ব্যান্ডের সদস্যরা, যারা একই পরিবারের সদস্য 5 জন। চলুন তাহলে তাদের গল্পটা কি হয় আমরা জানতে চাই আজকের এই আয়োজনে। একটু পরিচিত হব শুরুতেই। আমাদের সাথে রয়েছেন ডক্টর সাইফ শরীফ, আমাদের সাথে রয়েছেন আলিনা সাইফ, আমাদের সাথে রয়েছেন সারওয়া সাইফ, আমাদের সাথে রয়েছেন ইডি সাইফ এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর রাকিয়া ইশরা। ওয়েলকাম সকলকে। কেমন আছেন? এখন অনেক ভালো। আচ্ছা, একটু আগে কি একটু কম ভালো ছিলেন? না, অনুষ্ঠান শুরু হওয়ার পর বেশি ভালো লাগছে। এসএইচ একটা ব্যান্ড, এবং আশ্চর্যের ব্যাপার, সেই ব্যান্ডের প্রত্যেকটা মেম্বার একই পরিবারের সদস্য, একদম ডিরেক্ট ব্লাড লাইন। তো এই ব্যান্ডের ভাবনাটা কোথা থেকে শুরু হলো, আমি ডক্টর সাইফ শরীফ আপনার কাছে একটু জানতে চাই। ভাবনা অনেক আগেই, মানে আমাদের সবসময় চিন্তাটা ছিল যে আমরা ভালো থাকতে হবে, অবশ্যই নিজে তো ভালো থাকতেই হয়, এবং ভালো রাখার একটা চেষ্টা করতে হবে। তো ভালো রাখার কিন্তু সবার সৌভাগ্যে হয় না। ভালো রাখাটার মানে যার মাঝে আসে সে কিন্তু অত্যন্ত ভাগ্যবান একজন লোক, তাই না? তো আমরা ভালো ছিলাম সবার দোয়ায়, কিন্তু ভালো রাখার ইচ্ছা থেকে আমার মনে হচ্ছে যে আমরা এই ধরনের একটা এন্টারটেইনমেন্ট যেই ব্যাপারটা, সেটার মধ্যে আমরা জড়িয়েছি, যে আমরা নিজেরা ভালো থাকবো এবং সবাইকে আনন্দ দিব। এটাই প্রথম ভাবনা ছিল। এটাই প্রথম ভাবনা ছিল। আপনার পরিবার দিয়ে আসলে ব্যান্ড তৈরি করবেন, এটা কেন ভাবলেন? আমি আমার স্টুডেন্ট লাইফ যখন বইতে, তখন থেকে আমার ব্যান্ডের সাথে আমি জড়িত, আমার ব্যান্ড ছিল। তো যেটা হয় যে ব্যান্ড গড়ে আর ব্যান্ড ভাঙে, এটা আমি অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি। তা আমার ব্যান্ড বেশ কয়েকটা ভেঙেছে, এবং প্রতিবার ব্যান্ড ভাঙার সময় কিন্তু এক একটা কষ্ট থাকে। বিভিন্ন কারণে ব্যান্ড ভাঙে। যেমন আমার প্রথম যে ব্যান্ড ছিল, তার যে মেম্বাররা ছিল তারা উচ্চশিক্ষার্থে বিদেশ চলে যায়, এরকম নানাবিধ কারণে পরবর্তীতে অনেক ব্যান্ড ভেঙেছে। তো কষ্টটা সবসময় ছিল, কিন্তু তাগিদ ছিল যে একটা ব্যান্ড আমি করব, হ্যাঁ করতে চাই। তো সেই তাগিদ থেকে প্রথমে আমার সাথে আমার সহধর্মিণী যোগ দেয়, আমার পাগলামিটাকে সাপোর্ট দেয়, ডক্টর রাকিয়া ইশরা। ডক্টর রাকিয়া ইশরা। পরবর্তীতে তখন আমরা যেটা হতো যে আমি আর ঈশা এর মধ্যে আমরা তো বাইরে চলে গিয়েছিলাম, অস্ট্রেলিয়া প্রবাসী ছিলাম বেশ কিছুদিন। তো ওই সময় আমি আর ঈশা মিলে আমাদের মিউজিক্যাল যে জার্নিটা সেটা চালিয়ে গিয়েছি। আর এর পরবর্তীতে ওরা যখন আস্তে আস্তে আমাদের মাঝে আসলো, তখন আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, একটা কিছু মনে হয় হচ্ছে। কারণ ওরা কিন্তু প্রডিজি যেটাকে বলে, হ্যাঁ মানে ওরা ঠিক মিউজিক্যাল প্রডিজি। হ্যাঁ মানে ওরা, আমি বলবো যে আমি আমার দীর্ঘ 30 বছরের মিউজিক্যাল জার্নিতে আমি যতটুকু স্কিল অর্জন করেছি, ওরা আমার চেয়ে অনেক উপরে এখনই চলে গিয়েছে। এটা আসলে ওদেরকে যারা দেখে জানে তারা বুঝতে পারে এটা। তো যখন দেখলাম যে এরকম একটা ব্যাপার আমাদের মাঝে আল্লাহ স্রষ্টা দিয়েছে, তখন আমরা দেরি করিনি। আমরা চিন্তা করেছি যে হ্যাঁ এখনই আমাদের কিছু করা উচিত। ওদেরকেও ওরা যেহেতু সঙ্গীত করতে চাচ্ছে, ওদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। বাহ, দারুণ। ডক্টর রাকেশ, আপনার কাছে একটু আসতে চাই যে আসলে ব্যান্ডটা তৈরি হওয়া এবং তার সাথে আপনার সম্পৃক্ততা এই বিষয়ে। প্রথমে ঈদ গান করা শুরু করলো, গিটার বাজানো শুরু করলো সারোয়া, আলিনা। যখন সবাই আসলো একসাথে, তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা আমরা তাহলে একটা ব্যান্ড ফর্ম করি। আর আমার যে ব্যাপারটা ছিল, আমিও আসলে খুব হঠাৎ করেই আসা, আমি জানতাম না আমি পারবো ব্যান্ড করতে বা ড্রামস বাজাতে। তো সেটাও আসলে হয়ে গেছে আর কি।
আচ্ছা, মানে একেবারে একদম কোনো প্রিপারেশন ছাড়া, মানে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হ্যাঁ, আসলে। আমারটা আসলে পূর্ব পরিকল্পনা ছাড়া যে আমি যে ড্রামস বাজাতে পারবো বা আমি যে ড্রামস শিখতে পারবো এটা আমি জানতাম না। তো মোটামুটি তাহলে শিখেছেন কিভাবে আপনি? এটাও একটা আসলে কাইন্ড অফ ইতিহাসের মতো। ডক্টর সাইফ শরীফ একদিন আমাকে বললো যে ঠিক আছে, তো আমার মনে হয় তুমি রিদম খুব ভালো বাজাবে, ওয়াই নট ইউ ট্রাই অক্টাপ্যাড। তারপরে যেটা হলো যে অক্টাপ্যাড কিনে দিল এবং অক্টাপ্যাডের জন্য আমাকে একজন টিচার দিলেন। তারপরে যেটা হয় যে আমি প্র্যাকটিস শুরু করলাম। এটা তারপরে অস্ট্রেলিয়াতে? এটা অস্ট্রেলিয়াতে, হ্যাঁ, এটা অস্ট্রেলিয়া যাওয়ার পরে তার আগ পর্যন্ত আমি শুধু ওদের ব্যান্ডের প্র্যাকটিসই দেখতাম এবং আমার খুব ভালো লাগতো। তো যখন অক্টাপ্যাড করা শুরু করলাম ধীরে ধীরে বললো যে ঠিক আছে তাহলে তুমি এখন ড্রামস শেখা শুরু করো। ড্রামসে যাওয়া এবং ওভাবে অস্ট্রেলিয়াতেই ড্রামস শেখা শুরু করলাম এবং তারপরে আস্তে আস্তে কাজ শুরু করলাম। আপনাদের দুজনের পরিচয় বাই দ্য ওয়ে কবে হয়েছিল, কত সালে মনে আছে? আমরা তো আমাদের পরিচয়টা হয়েছে ও আমার এক ফ্রেন্ডের, মানে বুয়েটেরই এক ফ্রেন্ডের, জুনিয়র ফ্রেন্ড যদিও, তার কাজিন, এইভাবে পরিচয় আর কি। আর কি বলবো। আচ্ছা, তাহলে আমরা ঈদের কাছে আসি। ঈদ, মিউজিকে যে ভালোবাসা রয়েছে, মিউজিক যে করতে চাই, কবে থেকে মনে হলো? এটা সবসময় ছিল, সবসময় গান শুনতে খুব ভালো লাগতো। ছোটবেলা থেকেই বাবা মানে আমাদেরকে গান অনেক শোনাতো। ওখান থেকে আমি তখন গান গাইছিলাম, তখন বেসটা ধরি নি, বেস গিটার যে বাজে তখন বেস গিটার বাজাই না, মানে গান গেয়েছি তখন ছোটবেলা থেকে। তারপর আস্তে আস্তে গিটার শিখেছি অস্ট্রেলিয়ায়, তারপর থেকে সব। না, আমি আগে কিবোর্ড বাজাতাম, কিন্তু ওদের বাজানোর পরে আমি আর ওদের সাথে বাজানোর কনফিডেন্স পাই না। ওরা দে আর সো গুড, সো গুড। আচ্ছা, বাবা কি হরহামেশাই কমপ্লিমেন্ট করে এমন? হ্যাঁ, করতে থাকে, সারাক্ষণ করতে থাকে। মাঝে মাঝে কমপ্লিমেন্টগুলো নিয়ে আরও প্র্যাকটিস করার চেষ্টা করি, গান বেস। ওকে, সারোয়ার কাছে একটু শুনতে চাই। সারোয়া, কেমন লাগে একই ব্যান্ডে ফ্যামিলির সবার সাথে কাজ করা? তা সব ব্যান্ডই যেরকম, সব ব্যান্ডই একটা ফ্যামিলি। সো আমাদের ফ্যামিলিটা ব্যান্ড, আসল family। একটা ডিফারেন্ট, একমাত্র ডিফারেন্স। ভেরি ওয়েল সেড, যে সব ব্যান্ডই একটা ফ্যামিলি, তা আমাদের ফ্যামিলি একটা ব্যান্ড। হ্যাঁ, এটা সুন্দর ছিল। আচ্ছা, তিনজনের মধ্যে কথা বলায় সব থেকে পটুকে? ওরা সারোয়া খুব ভালো লিরিসিস্ট, ও খুব ভালো লিরিক্স লিখতে, মানে ইংলিশে লেখে, যদিও ও লিরিক্সটা ইংলিশে লেখে। আর ঈদ আবার দেখলাম যে ঔপন্যাসিক হওয়ার একটা ভাবসাব আছে ওর। ঈদ আমার বড় মেয়ে, হ্যাঁ। আর আলিনা ছোটোখাটো চিরকুট টিরকুট দেখি ইদানিং লিখছে, আমাকে বিভিন্ন পত্র দিচ্ছে। আমার জন্মদিনে যেমন একটা লেখা লিখেছে, এরকম আর কি ছোটোখাটো লেখা ওরা সব সময় লিখে যাচ্ছে। আর আমাদের লিরিসিস্ট তো বেসিক্যালি ইশরা, ডক্টর রাকিয়া ইশরা, ওই আমাদের সমস্ত গান লিখেছে মোস্টলি। আর সব কথাবার্তায় সবচেয়ে পটু আমার মনে হয় সারোয়া অনেক পটু মাঝের জন, কারণ শুরুতেই সে প্রমাণ সে দিয়েছে। ও অনেক এক্সেন্টে কথা বলতে পারে, খুব তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজ ক্যাপচার করে, ওর ইংলিশ বাংলা দুটোই খুব প্রাণোজ্জ্বল। আর আমি শুনেছি আলিনা সব থেকে দুষ্টু। আলিনা কি দুষ্টু সব থেকে? জি, আচ্ছা, কি কি দুষ্টুমি করা হয় মিউজিক্যাল প্র্যাকটিসে বা যে কোনো সময়? দুষ্টুমিটা সবসময় দুষ্টুমি হয় না। হয় না? বাবা মা কি দুষ্টুমিটা ভালোবাসে? জি, অবশ্যই ভালোবাসি। আচ্ছা, মিউজিক্যাল ব্যান্ড মানে এক ফ্যামিলির সাথে পারফরমেন্স করা, গান তৈরি করা, বাবা মা কি বকা বেশি দেয় নাকি বেশি ভালোবাসে, কোনটা? বকাটাই তো ভালোবাসা হয়ে যায়। তো আপনাদের প্রোডাকশন সম্পর্কে জানতে চাই, যে অ্যাশওয়েজ এখন পর্যন্ত কতগুলো গান আসলে আমরা মনে হয় প্রায় 18টার মতো রিলিজ দিয়েছি, যেগুলো স্পটিফাই, আমাদের এসএইস স্পটিফাই চ্যানেলে বা ইউটিউবে পাওয়া যাচ্ছে। আর এই রোজ সামনের ঈদে একটি গান আমরা রিলিজ দিব শব্দ নামে, তো এটা ধরলে 19টা হবে আর কি। 19টা হবে। প্রথম গানের স্টোরিটা জানতে চাই, যে প্রথম গানটা যখন নিজেরা বানালেন, সুর বাঁধলেন এবং সেটা আসলে রিলিজ করলেন, মনে আছে? হ্যাঁ, আমাদের একদম প্রথম যেটা রূপকথার গল্প, রূপকথার গল্পের লিরিক্স তো রাকিয়া ইশরা, আর সুর ছিল আমার, আর অ্যারেঞ্জমেন্টটা ওরা সবাই মিলে করেছে। আর একটা জিনিস, আমাদের সমস্ত গানের রেকর্ডিং কিন্তু আমাদের নিজস্ব স্টুডিওতে হয়। আচ্ছা, হ্যাঁ, আমাদের নিজস্ব স্টুডিও এসএইচ স্টুডিও যেটা, এবং এই এসএইচ স্টুডিওর সমস্ত দায়িত্ব পালন করে হচ্ছে সারোয়া।
হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এবং ও আসলে বেশ ভালো, ওর মিক্সিং মাস্টারিং সমস্ত ওকে এর আগে একটা মিডিয়াতে ওকে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে মানে পরিচয় করে দিয়েছিল, যে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র সাউন্ড ইঞ্জিনিয়ার সারোয়া। তো আমিও মনে করি সবচেয়ে ক্ষুদ্র সাউন্ড ইঞ্জিনিয়ার সারোয়া, এবং শি ইজ রিয়েলি গুড ইন সাউন্ড ইঞ্জিনিয়ারিং। তো আমাদের যেহেতু নিজস্ব স্টুডিও আছে, তো আমাদের প্রোডাকশনে খালি মানে উপর থেকে খালি সোর্সটার খালি ইশারা লাগে আমাদের, যে হ্যাঁ এখন কিছু তৈরি করো, তো আমরা বসে যাই। আচ্ছা। হ্যাঁ, কারণ জিনিসগুলো কিন্তু উপর থেকে না আসলে কিন্তু হয় না। সুর বা লিরিক্স যাই আমরা বলি, এটা কিন্তু আসতে হয় উপর থেকে। তো আমরা যখনই ফিল করি যে উপর থেকে কিছু আসছে, তখনই আমরা প্রোডাকশনে চলে যাই। আর রূপকথা গল্পটা এইভাবেই হয়েছে। প্রথম গানটা যখন হয়েছে, আমরা ফিল করেছি যে সুর করব, লিরিক্স করব, তারপরে অ্যারেঞ্জমেন্টে গেলাম। ওকে, সারোয়ার কাছে একটু জানতে চাই, সাউন্ড ইঞ্জিনিয়ারিং হিসেবে আসলে প্রস্তাব পাওয়ার বিষয়টা বা কাজ করার বিষয়টা, এটা শেখাটা আসলে কিভাবে হলো? ব্যান্ডের লাইভ রেকর্ডিং করতাম, তখন হচ্ছে বাবা সব কিছুর সাউন্ড মিক্সিং মাস্টারিং সব করতো। তখন আমি বসে বসে দেখতাম কিভাবে কাজ হচ্ছে, তখন ওখান থেকে কিছু কিছু শিখে নিলাম। তারপরে আস্তে আস্তে বাবা আমাকে দেওয়া শুরু করলো, বললো তুমি এটা একটু দেখো এটা কিভাবে করে। তখন সেখান থেকে একটা আগ্রহ জাগে। তারপর এখনও পড়ে যাচ্ছি কিভাবে এগুলো করতে হয়, বেজের সাথে কি। তারপর এখন এই যে আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানতে পারি যে কার বয়স এখন কত? ঈদের বয়স কত এখন? আমি 18 18, 15 অ্যান্ড আলিনা 11 11। আচ্ছা, আমিও বলতে চাই আমার বয়স, আপনার বয়স কত বলুন? আমার বয়স 50। আমি কিন্তু শুনেছি যে আসলে মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, বাট না, আমার 43 রানিং, 44 হব। মানে এইজটা আসলে কখনোই আপনাদের জন্য কোনো না, আমরা গর্বিত বলতে পেরে। গর্বিত, হ্যাঁ। গর্বিত যে সব সবার জন্য। আমাদের পরিবারে XYZ আলফা সব জেনারেশন। আচ্ছা, আপনারা এতটা ফ্রেন্ডলি একে অপরের সাথে, আমি শুনেছি যে প্যারেন্টদেরকে একটু স্ট্রিক্ট হতে হয়, সম্ভব হয়ে ওঠে কি? কি বলবেন আপনি? না, আমার সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি উল্টা বকা খাই এখন। কারণ আমাদের আসলে প্যারেন্টিং এর যে ব্যাপারটা, আমি বলবো যে বাচ্চাদেরকে সবসময় সত্যি কথাটা বলতে হবে। আমরা যদি ফ্যাক্টটা যদি বাচ্চাদের না বোঝাই, তখন যেটা হয় যে ওদের ডিম্যান্ডগুলো অন্যরকম থাকে। তো ছোটোবেলা থেকে ফ্যামিলি, এক এক ফ্যামিলি এক এক রকম, এবং সেই ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে যে তাদের ফ্যামিলিটা কি এবং ফ্যামিলির গোলটা কি। আসলে যখন বাচ্চাদেরকে এটা বোঝানো যায়, তখন এটা আসলে প্যারেন্টিং ইজি হয়ে যায়, এবং বাচ্চারা সেই পরিবারের গোলের সাথে একাত্ম থাকে এবং মিশে যায়, এবং তারাও তাদের গোলটাকে ওভাবেই চিন্তা করে। ওদেরকে আমরা সবসময় ফ্যাক্ট বোঝানোর চেষ্টা করেছি, যেটা সত্যি সেটাই বলেছি। তো সেখান থেকেই আসলে প্যারেন্টিংটা ইজি হয়ে গেছে। আর এখন যেটা হয় যে প্র্যাকটিসে যখন আমরা বসি বা ইয়ে হয়, তখন তো ঈদ লিড করে, ও ভোকাল থাকে যেহেতু, মেইন ভোকাল, তো দেখা যায় যে বেশিরভাগ সময় বকাটা আমি খাই। আমাদের বাংলাদেশের অভিভাবকদের মধ্যে এমন ধারণা অনেক বেশি প্রকট যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশি মনোযোগ দিলে আসলে পড়াশোনা হ্যাম্পার্ড হয়। এই জন্য দেখা যায় অনেক সম্ভাবনাময় প্রতিভাও আসলে আমরা হারিয়ে ফেলি এক্ষেত্রে। আপনারা প্যারেন্ট, কিন্তু আপনাদের ছেলে মেয়েকে এতটা ইনভলভ করা এবং এত ছোট বয়স থেকে এক্ষেত্রে ইনভলভ করা, ভাবনাটা অন্যরকম কি করে হলো? আমাদের ভাবনাটা হচ্ছে, আমরা আজকে সকালেও আলোচনা করছিলাম এটা নিয়ে, আমাদের ভাবনাটা হচ্ছে যে পড়াশোনা বা জ্ঞান অর্জনের তো দোলনা থেকে কবর পর্যন্ত এটা করে যেতে হবে। সো এটা কোনো মাপ নাই, এটা চালিয়ে যেতেই হবে। এখন মানে এটাকে এভাবেই নিয়েছি যে শেষ পর্যন্ত পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এটা নিয়ে কোনো ছাড় নাই। আর যেটা আছে, যেটা করছি, সেটা তো আমাদের লিভিংস, প্যাশন দুইটাই এখন, প্রফেশন অ্যান্ড প্যাশন দুইটাই এখন এই মিউজিকটা। আর জ্ঞান অর্জন তো আসলে এটা চলতেই থাকবে, এটা তো আর শেষ হবে না। মা হিসেবে আসলে রাকিয়া ইশরা, আপনার এই বিষয়ে ভাবনা কি? সেম ভাবেই ভাবেন? হ্যাঁ, একসাথে না হলে তো চিন্তাটা, গোল তো একরকম হবে না। যেটা হচ্ছে যে আমি পড়বো কেন এখন, সেই আমি যদি একটা ডিগ্রির জন্য পড়ি, একটা সার্টিফিকেটের জন্য পড়ি, তারপর সেই সার্টিফিকেটটা নিয়ে আমি যদি চিন্তা করি যে এই সার্টিফিকেটটা দিয়ে আমি কিছু করব, তখন আসলে এখন কিন্তু স্কিলগুলো থাকতে হবে, বিভিন্ন ধরনের স্কিল, শুধু সার্টিফিকেট থাকলে হবে না, এটা আমার মনে হয়। আর সেই হিসেবে ওদের ক্ষেত্রে আমি যেটা দেখি যে ওরা বিভিন্ন স্কিল নিচ্ছে। একটা হচ্ছে মিউজিক রিলেটেড, তারপর রেকর্ডিং স্টুডিও, সাউন্ড, তারপরে সারোয়ার বিভিন্ন স্টুডেন্ট আছে, এগুলো কিন্তু স্কিল। তো
তো এই স্কিলগুলো থাকুক। আর পড়াশোনা হচ্ছে ওদের কোনো বাউন্ডারি নাই যে তোমাদেরকে এই ক্লাসের পড়া পড়তে হবে বা এটা পড়তে হবে, তোমরা যেটা পড়তে চাও পড়ো। প্রথম কথা হচ্ছে যেহেতু বাইরে অনেক দিন ছিলাম, ওদের বেসিক কিছু পড়াশোনা হচ্ছে লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। তুমি ল্যাঙ্গুয়েজ পারো, তুমি ভাষা পারো, তুমি বেসিক ম্যাথস পারো, দেন হয়ে গেল। এরপরে বাকি পড়াটুকু একটা মানুষ তার নিজের প্রয়োজনেই পড়ে নেবে, এবং যেটা আসলে দরকার নেই সেটা পড়ার দরকার নাই। তো এই ধারণা থেকে ওরা অনেক সময় অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজ রিলেটেড বই পড়ছে, ভাষার বই পড়ছে, উপন্যাস পড়ছে, আবার অনেক কিছু যেটা জানার দরকার হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড, স্যারও যেটা বলে যে এখন অনেক কিছু পড়ি, তো ওগুলো ওরা খুঁজে খুঁজে পড়ে নিচ্ছে। ঈদ যেমন ওয়েবসাইট নিয়ে কাজ করে, বিভিন্ন ডিজাইন করে, তো ওগুলো নিয়ে সে তার পড়াশোনা পড়ে নিচ্ছে। আলিনা নিজের মতো করে পড়ে নিচ্ছে, ও আমাকে প্রয়োজনে আমার হেল্প চায়। আমি যদিও এখন আলিনাকে মাঝে মাঝে গাইড করি, ওর দুই বোনও করে। তো বেসিক পড়াটা হয়ে গেলে বাকিটুকু মানুষ তার নিজের স্কিলের জন্য করে নেবে, এটাই আমার কাছে মনে হয়। দুর্দান্ত থটস আসলে। আপনারা তো অনেক পারফরমেন্সও করেছেন আসলে, সব ব্যান্ড একসাথে হয়ে বিভিন্ন স্বনামধন্য জায়গায় আপনারা বলছিলেন পারফরমেন্স করেছেন, সেগুলো নিয়ে আমরা শুনবো। আমাদের চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে 2022 সালেও কিন্তু আপনারা পারফরমেন্স করেছিলেন, মনে আছে সেই সময়টার কথা? খুব সুন্দর অভিজ্ঞতা, দারুণ ছিল। আচ্ছা, অভিজ্ঞতা নিয়ে আমরা জানবো। সেই পারফরমেন্সের একটু ছোট্ট অংশ আমরা এই মুহূর্তে দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। শুধু মন ছুঁয়েছে, সেটা মুখ খোলেনি, সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি, শুধু মন ছুঁয়েছে, সেটা মুখ খোলেনি, শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি, শুধু মন ছুঁয়েছে, সবাই তখন আরো ছোট, আলিনাকে দেখলে বোঝা যায় যে সবাই আলিনাকে অনেক দেখলে ছোট। বোঝা হ্যাঁ, যায় সবাই আসলে। অনেক ছোট। আচ্ছা, কি মনে পড়ছে, কোন মানে স্মৃতি কথাটা বেশি মনে পড়ছে এখন গানটা শুনে? মনে পড়ছে যে যেদিন এই মিডিয়া অ্যাওয়ার্ডটা হয়, সেদিন আমরা যখন, এখানে তো অনেক বড় আয়োজন হচ্ছিল চ্যানেল আই এর প্রাঙ্গণে, তো আমরা যখন আসি তখন এই গানটাই বাজছিল, মানে হ্যাঁ, এই সবাই গানটাই সবাই বাজছিল, আসছিল, অডিয়েন্সরা তখন সবাই আসছিল, আমন্ত্রিত অতিথিরা সবাই আসছিল, আর এই গানটা বড় লাউড স্পিকারে বাজছিল। এটা খুব একটা সুখকর স্মৃতি ছিল। আর আরেকটা জিনিস যেটা ছিল সেদিন, আমাদের সেদিন এই প্রাঙ্গণে মনে পড়ছে যে দিলরাজ জামান আপা ছিলেন, তো উনি আমাদেরকে অনেক আদর করতেছেন, সবাইকে জড়িয়ে টড়িয়ে ধরে। হ্যাঁ, এটা হঠাৎ একটু মনে পড়ছে আর কি, যে উনি অনেক আদর করেছিলেন। আমার মনে পড়ছে যে ঈদ স্যারও আলিনা ডিজিটাল মিউজিক অ্যাওয়ার্ডের একটা মিডিয়া অ্যাওয়ার্ডের একটা মানে ব্যাকগ্রাউন্ড স্কোর বা মিউজিক ছিল, সেটা অনেক দিন ওরা তিনজন বাসায় একটু পরপর গাইতো। মানে ওটা তো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেখাচ্ছিল, তো ওদের মুখস্থ হয়ে গেছিল এবং ওরা প্রায় বাসায় ওটা গাইতো। আরেকটা মজার ব্যাপার, এই গানটা করার পরে আমরা আরেকটি মিউজিশিয়ানদের একটি বাম্বা বা খেলনায় কোন একটা ইয়াতে গিয়েছিলাম, শিল্পকলা একাডেমিতে শিল্পকলা গিয়েছিলাম একাডেমিতে। আমরা, তো ওখানে শ্রদ্ধেয় মানাম ভাই বলছিল যে এই মন শুধু মন শুয়েছে গানটা তো এখন খালি ওরাই করে। মাইসের মানাম ভাই, তো ওখানে সোলসের আর অনেকে ছিল। তো পরবর্তীতে পার্থ পড়ুয়াদা আমাদেরকে তার স্টুডিওতে কিছুদিন আগে দাওয়াত দিয়েছিল, এবং আমরা খুব লাকি যে এই গানটা ওনার স্টুডিওতে ওনার সামনে আমরা করেছিলাম, এবং উনি আমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিয়েছিল যে কিছু ভুল যা ছিল আর কি। তো আমরা অনেক ভালোবাসা পেয়েছি আসলে। আচ্ছা, আপনারা যেমন বলছিলেন যে অস্ট্রেলিয়াতে আপনারা ছিলেন বেশ কিছুটা সময়, এবং সেখানে ওরাও আসলে বড় হয়েছে, তারপরে আপনারা ফিরে এসেছেন আবার নিজের দেশে পুরো একটা পরিবার সমেত। বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ গড়ার কথা ভাবলে অনেকেই আসলে দূর দেশে পাড়ি জমাতে চায়, কিন্তু আপনারা তার উল্টো করেছেন, বিপরীতে হেঁটেছেন। আমি জানি এই প্রশ্ন অনেকেই হয়তো আপনাদের করেছে, তার পিছনে অনেক গল্প থাকে। আমি একটু ছোট্ট করে শুনতে চাই যে কেন ফিরে আসা? আমরা যখন অস্ট্রেলিয়া যাই তখন হচ্ছে ইৎসার ও আলেনা কেউ ছিল না, আমরা দুজনেই যাই, এবং তখন ও যেটা বললো যে আমরা যাব, তারপরে আমরা আবার ফিরে আসবো। তো প্রথম থেকে এটা একটা ছিল যে, আর আমিও ওভাবে নিজেকে
মেন্টালি প্রিপেয়ার করেছিলাম যে হ্যাঁ আমরা যাব আবার ফিরে আসব। তো যাওয়ার পরে যেটা হলো যে ওখানে আসলে বেসিক্যালি ঈদ যখন হলো, ঈদ হওয়ার পরে ঈদ যখন প্রি স্কুল যেটা ওখানে যাওয়া শুরু করলো, যে প্রথম ক্লিকটা যে চলে আসার প্রথম ক্লিকটা আমার মনে হয় তখনই হয়েছে। এবং যখন ঈদ এসে প্রি স্কুল থেকে বিভিন্ন ইংলিশ গানগুলো গাইতো, ছোট ছোট রাইমস গাইতো, তখন ওর বাবার মনে হলো যে আচ্ছা বাচ্চাটা তো আমার মতো হচ্ছে না, একটু অন্যরকম। ওখান থেকে আমার ধারণা ক্লিক করলো যে যত দেরিতে আসার কথা ছিল তা না হয় সেটা মনে হলো যে একটু ফাস্ট হলো। বাকিটুকু আমি ডক্টর সাহেবকে মানে আমার দেশে আসার পিছে একটাই মোটিভেশন, সেটা হচ্ছে যে চাকচিক্যের কারণে আমি দেশে থাকার আনন্দটা হারাতে চাইনি। যে অনেক চাকচিক্য আছে কিন্তু কোথায় যেন কেউ নেই, কি নেই, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তো এটা আমি হারাতে চাইনি, যে দেশে আসব এবং দেশে আনন্দ থাকবো, এটাই। বাচ্চারা কি চেয়েছে মানে ঈদ, সারোয়া, আলিনা, এটা ওরাই বলতে পারবে ভালো। আপনাদের কি মতামত? মানে যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত বাবা মা নিল, মানে সাপোর্ট করেছেন সেটা, আপনি চেয়েছেন আসতে? হ্যাঁ চেয়েছি, কারণ সবাই তো এখানে, আমাদের তো অস্ট্রেলিয়া কেউ নেই, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই বাংলাদেশে। আর বাংলাদেশে হচ্ছে কি বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালস হয় যেটা অস্ট্রেলিয়ায় কম হয়, এই জন্য আরও আসার ইচ্ছে ছিল। আচ্ছা, সব থেকে প্রিয় ফেস্টিভ্যাল কোনটা? ঈদ। ঈদের কারণ ওর নাম ঈদ। আচ্ছা আলিনা, দেশের কি ভালো লাগে সব থেকে বেশি? ফল ভালো লাগে আমার, ফুল ভালো লাগে আমার, গান ভালো লাগে আমার, এবং অনেক কবিতাও আমার খুব ভালো লাগে। দেশের হ্যাঁ? জি। আর সারোয়া? সব থেকে ভালো লাগে হচ্ছে খাবার, বিভিন্ন ধরনের খাবার, আর মানুষের যে ফ্রেন্ডলিনেসটা সেটা খুব ভালো লাগে। সবাই সবাইকে খুব ওয়েলকাম করে, যেন একটা সবাই ফুল ফ্যামিলি, একটা ফ্যামিলি ভাব। আচ্ছা, তিনজনের কাছে প্রশ্ন, মিউজিক বেশি ভালো লাগে নাকি পড়াশোনা? আমি মিউজিক, অবশ্যই মিউজিক। মিউজিকই ভালো লাগে বেশি। মিউজিক। ওকে, পড়াশোনা করেই যেতে হবে। আপনাদের তিনজনের বাবা মা কিন্তু ডক্টরেট করেছেন, পিএইচডি হোল্ডার দুজনেই, তার মানে পড়াশোনার ব্যাপারে তাদের বেশ জোরালো একটা দখল আছে। বাবা মায়ের মতো হতে ইচ্ছা হয়? আমাদের প্ল্যান হচ্ছে আমরা তিনজন মিলে, বাবা মা সবাই মিলে আলোচনা করেছি যে আমাদের যে এখন মিউজিক ক্যারিয়ার সেটা নিয়ে আমরা চালিয়ে যাব, এবং সার্টিফিকেট নেওয়ার যে ব্যাপারটা সেটা আমরা পরে নিলেও পারবো, বাট পড়াশোনা করে যাব, শিখতে থাকবো, এটাই হচ্ছে এখনের প্ল্যান। ডক্টর সাইফ, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যদি আপনার বাচ্চাদের ফিউচার নিয়েও ভাবেন, নট অ্যাজ আ ব্যান্ড মেম্বার, তাদের ফিউচার নিয়ে আসলে আপনার ভাবনা কি? আপনি কোথায় দেখতে চান তাদের? আমি তো দেখি যে ওরা যা ডেলিভারি দিচ্ছে, আমি উপমহাদেশে কিছুদিন আগে লতা মঙ্গেশকরের জীবনীটা পড়ছিলাম। তো আপনারা জানেন যে লতা মঙ্গেশকর কিন্তু স্কুলে যায়নি ওভাবে, কিন্তু ও একদিন বা দুই দিন স্কুলে ছিল। তো তারপরেও তো সে স্কুলে না গেলেও সে কিন্তু পুরা ভারতবর্ষকে অত্যন্ত আলোকিত করেছে। তা আমি চাই যে ওরা যেই সাধনাটা করছে, এই সাধনাটা ওরা চালিয়ে যাক, এবং ওরা যেন এই যে তারকা হয়ে সবাইকে আলো দিতে পারে। হ্যাঁ, এটাই আমি চাই, আর কিছু না। আর যেটা হচ্ছে যে এখন মানে আমি বাবা হিসেবে তো আর আমার মানে যতটুকু সাধ্য আছে ওদেরকে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু যারা সংস্কৃতি ব্যক্তিত্ব বা দেশের গণ্যমান্য লোক, পাওয়ারফুল লোক যারা আছে, তারা যদি মনে করে যে দেশকে রিপ্রেজেন্ট করার মতো যথেষ্ট পটেনশিয়াল ওদের আছে, তাহলে আমি মানে আশা করব যে আমি নিশ্চয়ই মনে করি যে ওদের সেই পটেনশিয়াল আজকে আছে। ক্রিকেট যেমন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে রিপ্রেজেন্ট করার মতো ইন্টারন্যাশনাল লেভেলে এই এসআইসের আছে। খুব ভালো লেগেছে কথা বলে। আয়োজন থেকে বিদায় নিতে চাই, তবে শেষ বেলায় কি আসলে একটা ব্যান্ড, একটা ফ্যামিলি, তাদের কাছ থেকে কি একটা গান শুনতে পারি? রূপ কথা গল্প নয়, নয় মিছে অভিলাষে, জীবন যাকে না কেটে শুধু ভালোবেসে, রংধনু রং হয়ে ছুঁয়ে যাব আজ জলে ভেজা ওই নীল আকাশ, ভালোবেসে মিলে মিশে হব একাকার, কেটে যাবে সব আধার।
দারুণ, অনেক অনেক ভালো লেগেছে। আরও নতুন গানের অপেক্ষায় আমরা থাকবো। আপনাদের ব্যান্ডের তো অফিসিয়াল পেজ রয়েছে, স্পটিফাইও রয়েছেন, সেখান থেকেও নিশ্চয়ই দর্শকরা আপনাদেরকে আবারও খুঁজে নেবেন প্রতিনিয়ত। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা সকলের প্রতি। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, গানে প্রাণে পরিবারের গল্পে ভরপুর। আশা করি এই ভাবনাগুলো আমাদের ছুঁয়ে যাবে যে সুর আসলে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে পারে না। সুর আমাদের সকলের হৃদয়ে আছে, শুধুমাত্র নিজের প্রতিভাটুকু যেন কাজে লাগিয়ে আমরা সেটি চর্চা করতে পারি, সেই বিষয়ে আমল করতে পারি, সেটি যেন আমাদের মাথায় থাকে। সকলে ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।